প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ৭১ সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারত। এই প্রসঙ্গটি এই কারণেই বলছি যে বাংলাদেশে যে পরিস্থিতি, যে অগ্নিগর্ভ তৈরি হয়েছে, আপনি যদি হঠাৎ করে আজকে রাতে বা কালকে শোনেন যে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো কিংবা ডেইলি স্টারের অফিসে ঢুকে যেভাবে ভাঙচুর লুটপাট করা হলো, কিংবা সেখানকার কর্মীদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কিংবা ছায়ানট ভবনে যেভাবে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিকাণ্ড ঘটানো হলো, ঠিক একইভাবে যদি আপনি হঠাৎ করে শুনেন যে ভারতীয় দূতাবাসে ঢুকে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, লুটপাট করা হয়েছে, কিংবা কর্মীদের হেনস্থা করা হয়েছে, তাহলে কিন্তু এই মুহূর্তে অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশ আসলে একটা অগ্নিগর্ভের মধ্যে, এটা অনেকদিন ধরেই, গত ১.৫ বছর ধরেই একটা অগ্নিগর্ভ হয়ে আছে এবং সর্বশেষ অগ্নিগর্ভ আরও তৈরি করবার একটা প্রচেষ্টা চলছে। বিশেষ করে আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা সময় ঘোষণা করা হয়েছে যে এই সময়সীমার মধ্যে ইলেকশনটা হবে। এই সময়সীমা ঘোষণার ঠিক পরের দিন ১১ ডিসেম্বর তফসিল ঘোষিত হলো। ১২ তারিখে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। একজন রাজনৈতিক নেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, যিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ক্যাম্পেইনও চালাচ্ছিলেন, তাকে নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক পরের দিন গুলি করে হত্যা করা হলো গত ১২ ডিসেম্বর। গতকাল ১৮ ডিসেম্বর রাতে তাকে বিদেশে সিঙ্গাপুরে মৃত ঘোষণা করা হয়েছে। এই জন্য মনে হয় যে একটা সাজানো গোছানো উপলক্ষ তৈরি করার ছিল, এবং উপলক্ষটাও তৈরি হয়েছে। এবং উপলক্ষ তৈরি হবার পরে গতকালকে রাত থেকে আপনারা বাংলাদেশব্যাপী রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে তাণ্ডব দেখলেন, এবং সামনের দিনগুলোতে আরও তাণ্ডব হতে পারে। বাংলাদেশে গত ১.৫ বছরে আসলে এই পরিস্থিতিটা হবারই কথা। আপনারা জানেন যে গত বছর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যত জঙ্গি অপরাধী জেলের তালা খুলে বের করে দেওয়া হয়েছে, যার কারণে গত ১.৫ বছর যাবৎ তাণ্ডব চলছে। এখন তাণ্ডবটা ভিন্ন রকম, এবং এই ভিন্ন রকম তাণ্ডবটা সম্পর্কে নয়াদিল্লি আগেই ওয়াকিবহাল। গতকাল যেমন বৃহস্পতিবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি, যে কমিটির চেয়ারপারসন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সাংসদ শশী থারুরের সেই সংসদীয় কমিটি একটা রিপোর্টে জানিয়েছিল স্পষ্ট করে যে ১৯৭১ সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। সতর্কভাবে বিষয়টি সামলাতে না পারলে ভারতের সমস্যা অনেকটা বাড়বে। সংসদীয় কমিটির রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বাংলাদেশ যে এভাবে জ্বলে উঠতে পারে সেটা ভারত আজ করতে পেরেছে। গতকাল ওসমান হাদির মৃত্যু ঘোষণার কয়েক ঘন্টা আগেই সে কথা জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট। পরিবর্তিত বাংলাদেশের প্রতি সরকারের কেমন কূটনৈতিক কৌশল নেওয়া উচিত সেই নিয়ে একগুচ্ছ সুপারিশ করেছে শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি। রিপোর্টে বলা হয়েছে ১৯৭১ সালে মানবিকতার বিষয় ছিল, নতুন এক রাষ্ট্র গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে সমস্যা অনেক গভীরে। রাজনৈতিকভাবে পুরো বদলে গিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক দিক থেকেও চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়ছে বাংলাদেশে, অর্থাৎ ভারত বিরোধিতার পথে এগোচ্ছে ঢাকা। এই সময়টা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কভাবে সামাল দিতে না পারলে বাংলাদেশে কট্টর ভারত বিরোধিতা আরও অগ্নিগর্ভ হয়ে উঠবে বলে রিপোর্টে বলা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিমধ্যে ৩টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বন্ধ করবার পরে ঢাকা ভিসা কেন্দ্র বৃহস্পতিবার খোলা হলেও চট্টগ্রাম এবং রাজশাহী ভিসা কেন্দ্র বন্ধ রয়েছে। আর বৃহস্পতিবারই হামলার মুখে পড়েছে চট্টগ্রাম উপ হাই কমিশন দপ্তর।
শশী থারুর কমিটির সুপারিশ, কোনো বিদেশি শক্তি যেন বাংলাদেশের মাটিতে ঘাঁটি না গড়তে পারে সেদিকে নয়াদিল্লির কড়া নজর রাখতে হবে। সেই সঙ্গে যোগাযোগ, বন্দর এবং পরিকাঠামো গঠনের ক্ষেত্রে বাংলাদেশকে কিছু বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও প্রস্তাব করেছে কমিটি। একটা সময় নিষিদ্ধ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামীকে যেভাবে রাজনীতির মূল স্রোতে ফেরানো হয়েছে সেটাও ভারতের মাথা ব্যথা বাড়াবে। কমিটির আশঙ্কা, জামাতের স্বীকৃতি লাভ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আগামী দিনে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন একেবারেই বিলুপ্ত হয়ে যেতে পারে। গতকাল বৃহস্পতিবার ভারতের সংসদীয় কমিটির রিপোর্টের পরে বাংলাদেশ পরিস্থিতি ভারত খুব তীব্রভাবে নজর রাখছে, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করছে এবং একই সাথে তাৎক্ষণিকভাবে ভারত অন্ততপক্ষে সীমান্তে একটা সতর্ক অবস্থান নিয়েছে এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে চিকেন স্নেকের সুরক্ষায় কোনো আপোষ করছে না। চরম অরাজক পরিস্থিতির জেরে বৃহস্পতিবার রাত থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে। কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ। থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উত্তরে কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর এবং মালদহ মিলিয়ে 6 জেলায় ভারতের পশ্চিমবঙ্গে 1400 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই পুরো পশ্চিমবঙ্গ সীমান্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং অন্যান্য অঞ্চলে, অন্যান্য সীমান্তেও কড়া নজরদারিতে রাখা হয়েছে। বিশেষ করে ইতিমধ্যে 22 কিলোমিটার প্রশস্ত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে আসামের ধুবড়ি সংলগ্ন বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় গড়ে ওঠা 3টি সামরিক ঘাঁটিকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। চিকেন স্নেক এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। বৃহস্পতিবার রাত থেকে ওই ইউনিটের তৎপরতা বেড়েছে। অবশ্য আগে থেকেই হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রাখা হয়েছে রাফাল যুদ্ধবিমান, বিভিন্ন মিগ ভ্যারিয়েন্ট ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। গোয়েন্দা সূত্রে জানা গেছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেখানেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানের উপর বড়সড় জঙ্গি হামলার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। আমি এই আলাপের শুরুর দিকে যেটি বলছিলাম যে হঠাৎ করে যদি ভারতীয় দূতাবাসে ঢুকে পড়ে কিচ্ছু করার থাকবে না বা অবাক হবার কিছু থাকবে না। সূত্র অনুযায়ী এই বছরের শেষ হবার আগেই নাকি বাংলাদেশের হাই কমিশনের দপ্তর, ভিসা দপ্তরে আত্মঘাতী হামলা ছক আইএসআইয়ের। এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে একাধিক ইসলামপন্থী সংগঠন জড়িত বলেও গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের যে রাজনৈতিক দল একটি জামাতে ইসলামীকেও বলা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির, আনসার আল ইসলাম এবং তথাকথিত স্ট্যান্ডার্ড পাকিস্তানি বা মহাজির সম্প্রদায়ের একটি অংশের কথা বলা হচ্ছে। গোয়েন্দা সূত্রের খবর, 17 ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচির পেছনে আইএসআইয়ের হাত রয়েছে। পরিকল্পনা ছিল কমিশন চত্বরে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ভারতীয় কূটনীতিকদের শারীরিকভাবে আক্রমণ করা। যদিও নিরাপত্তা ব্যবস্থার কারণে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে, তবে সামনে যে ঘটবে বা ঘটবে না এটা উড়িয়ে দেওয়া যায় না। কেন্দ্রীয় গোয়েন্দারা জেনেছে, বাংলাদেশে ভারত বিরোধী কার্যক্রমের মূলেই রয়েছে আইএসআইয়ের ছক। সম্প্রতি মহাজির রেজিমেন্ট নামে একটি নতুন জঙ্গি ইউনিট গঠনেরও তথ্য মিলেছে, যেখানে বাংলাদেশে থাকা পাকিস্তানি যুবকদের নিয়োগ করা হয়েছে। এই ইউনিটকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর পেয়েছে গোয়েন্দারা। যাই হোক, সবকিছু মিলে বাংলাদেশ একটা অগ্নিগর্ভ উত্তপ্ত অবস্থা, নির্বাচন হবে না এমনটাই বোঝা যাচ্ছে এবং ভারত বিরোধিতা এক প্রকার চরমে। আমরা কঠিন এক পরিস্থিতির মুখোমুখি। তবে এই যে অন্ধকার, এত পরিস্থিতি খারাপ, তারপরেও আমি আপনাদের আশার কথা শোনাতে চাই যে
যত অন্ধকার হচ্ছে না ঠিক ততই আলো কাছে আসছে, যত বাড়াবাড়ি হচ্ছে ঠিক ততই এই বাড়াবাড়িটা দমন হবে। বাড়াবাড়িরও একটা শেষ আছে, আমরা সেই শেষটা দেখবার অপেক্ষায় আছি। গত 1.5 বছর ধরে নানাভাবে অপেক্ষা করছি, এই বুঝি আলোর ঝলকানি আসছে, এই বুঝি আলো দূরে সরে যাচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে পর্দার আড়ালে নেপথ্যে। আমরা নিশ্চয়ই আলোর পথে হাঁটবো। কোনো অনিষ্ট শক্তি হয়তো আমাদেরকে সাময়িক গর্তে ফেলে দিয়েছে, সাময়িক গর্তে ফেলে দেবে, কিন্তু ইন দ্য লং রান আমরা আলোর পথে আসবই। আপনারা হয়তো সারা বাংলাদেশের মানুষ, টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ চিন্তিত, প্রত্যেকটি মানুষ, একটা সাধারণ শ্রমজীবী মানুষের জীবনেরও নিরাপত্তা নেই। এই যে গতকালকে ময়মনসিংহে এক পোশাক শ্রমিক ভাইকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করে ঝুলিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো মানুষের নিরাপত্তা নেই। অর্থাৎ আমরা একটা চরম অন্ধকার সময়, এবং নয়াদিল্লিও এটা জানে যে বাংলাদেশকে কিভাবে হ্যান্ডেল করবে। তারা ইতিমধ্যেই হ্যান্ডেল করছে, শর্ট টার্মে হ্যান্ডেল করছে, তারা সীমান্তে নজরদারি বাড়িয়েছে, নিরাপত্তা বাড়িয়েছে, এবং লং টার্মে বাংলাদেশকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারা সেই কর্মপরিকল্পনা করছে। এবং বাংলাদেশ রক্ষা করারও, যারা রক্ষা করতে পারে, যাদের দ্বারা রক্ষা হতে পারে, সুরক্ষা হতে পারে, তারাও পরিকল্পনা করছে। আমরা নিশ্চয়ই রক্ষা পাব, আমরা সেই রক্ষা পাওয়াটাই দেখতে চাই। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।